বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা শিখব জাবেদা ক্লাস 9-10 পর্যায়ে। তো জাবেদা শেখার আগে এই বিষয়টা খুব ভালোভাবে শিখতে হবে যে সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট, দায় হ্রাস পাইলে ডেবিট, বৃদ্ধি পাইলে ক্রেডিট, মালিকানা সত্ত্ব হ্রাস পাইলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তো এই বিষয়টা বুঝতে পারলে এবারে আমরা জাবেদার দিকে আসতে পারি। তো দেখো, জাবেদার ছকটা ভালো করে খেয়াল করো। প্রথমেই থাকবে তারিখ, তারপরে বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, তারপরে থাকবে ডেবিট টাকা, তারপরে থাকবে ক্রেডিট টাকা। তারিখের ঘরে তারিখ হয়, বিবরণের ঘরে যেগুলো লেখা লাগে ওইগুলো, খতিয়ান পৃষ্ঠাটা সাধারণত ফাঁকা থাকে, আর ডেবিট টাকা ক্রেডিট টাকার ঘরে টাকার অঙ্কটা লেখা হয়। তো আমি একটা আনুমানিক প্রশ্নের ভিত্তিতে তোমাদেরকে যেই বিষয়গুলো তোমরা আর কি বুঝতে একটু তোমাদের কষ্ট হয়, যেমন ক্রয় ফেরত হিসাব, বিক্রয় ফেরত হিসাব, এইগুলার ডেবিট ক্রেডিট নির্ণয়, তারপরে কুরিনের ডেবিট ক্রেডিট নির্ণয়, এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রশ্নটা আমি এডিটিংয়ের মাধ্যমে এই জায়গায় লাগাই দেবো ইনশাল্লাহ। তো চলো শুরু করি। প্রথমেই দেখবা প্রশ্ন দেওয়ার পর এইরকম একটা লেনদেন দেওয়া আছে যে মে মাসের 1 তারিখে লেনদেনটা দেওয়া আছে এই রকমের যে আসবাবপত্র হিসাব, আসবাবপত্র 5,000 টাকা, দেনাদার 1,000 টাকা, পাওনাদার 2,000 টাকা নিয়ে জনাব হিসাব বিজ্ঞানী ব্যবসা শুরু করলেন। তো আমাদের প্রথমে খেয়াল করতে হবে আসবাবপত্র দেশে কত টাকা, 5,000 টাকা নাকি? আসবাবপত্র হিসাব দিছিল 5,000 টাকা। তো আসবাবপত্র হইতেছে একটা সম্পদ, সুতরাং সম্পদ বৃদ্ধি ডেবিট, লেখা দিমু ডেবিট 5,000 টাকা ডেবিটের ঘরে, 5 1 2 3 এই বাপরে বাপ। আচ্ছা ওকে, 5,000 টাকা। তারপরে দিছিল আমাদের দেনাদার হিসাবে 1,000 টাকা। তো দেনাদারও লিখি, দেনাদার হিসাব একটা সম্পদ, সুতরাং সম্পদ বৃদ্ধিও ডেবিট, এটাও ডেবিট কত টাকা, 1,000 টাকা, 1 2 3 1,000 টাকা। আর কি দিছিল, পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব। এখন দেখো পাওনাদার হইতে আছে দায় বৃদ্ধি ক্রেডিট, সুতরাং এইটা হইবে ক্রেডিট, সিআর ক্রেডিট কত টাকা, 2,000 টাকা, 2 1 2 3 2,000 টাকা। এখন এই যে হিসাব বিজ্ঞানী লিমিটেডের এটা হচ্ছে তোমাদের মানে প্রথম মে মাসের 1 তারিখে জাবেদা দাখিলে দেওয়া আছে। এখন এই জায়গায় এটা চালাকি করে এই প্রশ্নের ভিতরে দেয় না যে আসবাবপত্র এবং দেনাদার এই দুইটা সম্পদ দেশে এবং দায় দেশে একটা 2,000 টাকা। এখন ডেবিট এবং ক্রেডিট আমাদের সবসময় সমান করতে হইবে এবং সমান থাকবে, এটাই আমরা জানি। তো এই জায়গায় তো ডেবিট আর ক্রেডিট এখন সমান হইল না, কিন্তু আমাদের সমান করতে হইবে। কিভাবে করবো, আমাদের কোন সাইডে বেশি আছে, ডেবিটের ঘরে বেশি আছে, কত টাকা বেশি আছে 4,000 টাকা। এই যে 2,000 এবং 5,000 1,000 6,000 বিয়োগ করলে 4,000 টাকা। তো এই 4,000 টাকা আমরা যে সাইডে কম আছে অর্থাৎ ক্রেডিটের ঘরে লিখবো কত টাকা, 4 1 2 3 4,000 টাকা। এখন হিসাবের নাম কি দিমু, হিসাবের নাম দিমু আমরা মূলধন হিসাব ক্রেডিট সি, আর মূলধন হিসাব ক্রেডিট 4,000 টাকা। ওকে, অর্থাৎ এরা বুদ্ধি করেই করে যে এটা যে কোনো জায়গায় যদি ক্রেডিটের ঘরে টাকার অঙ্ক কম থাকে তখন তুমি ওই জায়গায় মূলধন হিসাব লিখে দিতে পারো। আবার ডেবিটের ঘরে যদি টাকার অঙ্ক কম থাকে তখন এটা তোমাদের না, এটা এইচএসসি পর্যায়ে ডেবিটের ঘরেটা, তো শুধুমাত্র ক্রেডিটের ঘরেটা এখন আপাতত বোঝো, ঠিক আছে? তারপরে কি করবে, এই জায়গাটা ছোট করে মন্তব্য লাগবা, সেটা হবে যে মনে করো যে প্রারম্ভিক দাখিলে দেওয়া হলো, প্রারম্ভিক দাখিলা দেয়া হলো লেখে এইভাবে একটা ব্র্যাকেট দিয়ে দেয়া হলো। তারপরে শুধুমাত্র বিবরণের ঘরে এইভাবে একটা রেখা টেনে দেবা, এটা পুরোপুরি টানার কোনো দরকার নাই, ঠিক আছে? এইটা আর এটা ফাঁকা থাক, ঠিক আছে? তারপর মনে করো মে মাসের 2 তারিখে একটা লেনদেন ঘটছে, যেটা নিয়ে তোমাদের একটু প্রবলেম হয়। সেটা হচ্ছে মনে করো আর একটু সস্তা দিয়ে শুরু করি। মনে করো যে রাকিবের নিকট বিক্রয় 3,000 টাকা। এখন দেখো, কারো নাম উল্লেখ থাকলে সেই বিক্রয় বা ক্রয় যেটাই হোক সেটা হইবে বাকিতে, বুঝতে পারছো আশা করি। কিন্তু নামের পাশাপাশি যদি নগদ কথা উল্লেখ থাকে তাইলে সেটা বাকিতে এটা হয় না, এটা সহজেই বোঝা যায়, কারণ ওটা তো নগদ উল্লেখ আছে।
কিন্তু যদি এইভাবে বলে যে শুধুমাত্র বলছে যে রাকিবের নিকট বিক্রয় করা হলো 3000 টাকা, এইটা হইতে আছে বাকিতে। সুতরাং বাকিতে বিক্রয় করা মানেই হচ্ছে দেনাদার, 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 দেনাদার। আর বাকিতে ক্রয় করার মানে হচ্ছে পাওনাদার। এখন দেখো দেনাদার হচ্ছে সম্পদ, দেনাদার হচ্ছে সম্পদ, সুতরাং দেনাদার হিসাব হবে, দেনাদার হিসাব হবে ডেবিট, কেননা সম্পদ বৃদ্ধি ডেবিট। এবং আমরা কি করছি, বিক্রয় করছি, বিক্রয়ের ফলে আমাদের কি হয়েছে, আয় হয়েছে, সুতরাং বিক্রয় হইতে আছে আয়, আয় বৃদ্ধি ক্রেডিট, সুতরাং বিক্রয়, বিক্রয় হিসাব ক্রেডিট, সিআর ক্রেডিট। এখন কত টাকার ক্রয় বিক্রয় করছিলাম, 3000 টাকার, 3 1 2 3 3000 টাকার, 3 1 2 3 3000 টাকার। ওকে, তো তারপরে এই জায়গায় ছোট করে একটা মন্তব্য লাগবে যে ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয়, তারপরে এইভাবে একটা ব্র্যাকেট দিয়া আস্তে করে এইভাবে একটা শুধুমাত্র বিবরণের ঘরে রেখা টানিয়ে দেওয়া। ওকে, তো এই যে আমরা মন্তব্য দিতে আসছি, এটা যদি প্রশ্নে উল্লেখ থাকে যে মন্তব্য দেওয়ার দরকার নাই, তাইলে এই মন্তব্যগুলো দেওয়ার দরকার নাই, এটা তো তোমরা বুঝতেই পারো। ঠিক আছে, তো আমি বোর্ডটা একটু ক্লিন করি, তারপর পরের হিসাবগুলো আবার করতেছি। ওকে, আচ্ছা, তো ওই হিসাবগুলো মনে করো আমরা উপরে পাঠাই দিছি। ঠিক আছে, তারপরের হিসাব দেওয়া আছে যে ক্রয় ও বিক্রয় ফেরতের বিষয়টা। তো যদি হয় ক্রয় ফেরত, ক্রয় ফেরত এই বিষয়টা মাথায় আসলেই মানে লেনদেন থাকলেই আমাদের একদম মস্তিষ্ক আউট হয়ে যায়। এটা নিয়ে বেশি টেনশন করার কোনো দরকারই নেই, এগুলো অনেক সহজ একটা বিষয়। দেখো বলা আছে, মনে করো যে রাকিবের নিকট আমরা বিক্রয় করছিলাম 3000 টাকা। এখন মনে করো পরের লেনদেন মে 3-এ দেওয়া আছে, মে 3 তারিখে দেওয়া আছে যে বিক্রয় ফেরত 1000 টাকা। ওই যে রাকিবের নিকট বিক্রয় করছিলাম, ওই জায়গায় দিয়ে বিক্রয় ফেরত আইছে ধরো 1000 টাকা। তো লেনদেন দেওয়া আছে এরকমের যে বিক্রয় ফেরত 1000 টাকা, মে 3 বিক্রয় ফেরত 1000 টাকা। এখন এটা আমরা কিভাবে করব, দেখো বিক্রয় ফেরত, বিক্রয় করলে বিক্রয় ফেরত এবং ক্রয় ফেরত যেটাই হোক, এইটার জন্য আমাদের ধরে নিতে হইবে যে ওই যে বিক্রয় ফেরতের বিক্রয়টা হয়েছিল বাকিতে, আবার ক্রয় ফেরতের ক্ষেত্রেও ওই ক্রয়টা হয়েছিল বাকিতে। এইটাই নিয়ম, যে কোনো সময় ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত হইলে ওই ক্রয় বা বিক্রয়টা হয়েছিল বাকিতে। যেমন আমাদের বেলায় আগের বিক্রয়টা হয়েছিল বাকিতে, সুতরাং এখন যদি আমাদের বলে যে বিক্রয় ফেরত 1000 টাকা, সুতরাং ওই বিক্রয়টা হয়েছে কিতে, বাকিতে, বাকিতে বিক্রয় হয়েছে, তো ওইটা ফেরত আসছে আমাদের কাছে। তো এর ফলে কি হয়েছে, আমাদের দেনাদার কমে গেছে, বিক্রয় ফেরতের ফলে আমাদের দেনাদার কমছে। এবং বিক্রয় ফেরত এটা কি, এটা আমাদের বুঝতে হইবে। দেখো বিক্রয়ের ফলে আয় হয়, বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পায়, ক্রেডিট হয়, আর বিক্রয় ফেরতের ফলে আয় হ্রাস পায়, সুতরাং এইটা হইবে ডেবিট। বুঝতে পারছো? দেখো বিক্রয় ফেরত হিসাব প্রথমে হবে বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত হিসাব, বিক্রয় ফেরত হিসাব খেয়াল করো খুব ভালো করে, এটা কিন্তু সহজ বিষয়। বিক্রয়ের ফলে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে, হয়েছে ক্রেডিট। বিক্রয়ের ফলে হয়েছিল আয় বৃদ্ধি পেয়েছিল, আয় হয়েছিল ক্রেডিট। এখন এই বিক্রয় ফেরতের ফলে আয় হ্রাস পাইছে, হইবে কি, ডেবিট। আর ডেবিটটা সবসময় উপরে লিখতে হয়, হইবে ডেবিট। কত টাকা, 1000 টাকা, 1 1 2 3 1000 টাকা। আর এই বিক্রয় ফেরতের ফলে আমাদের একটা জিনিস হ্রাস পাইছে, কি হ্রাস পাইছে, দেনাদার হ্রাস পাইছে, দেনাদার হ্রাস পাইছে। তো লিখে আগে দেনাদার হিসাব, দেনাদার হিসাব, দেনাদার হিসাব। তো দেনাদার হিসাব যদি হ্রাস পায়, দেনাদার হইতেছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। সুতরাং এখন হ্রাস পাইছে, সেই জন্য ক্রেডিট, সিআর ক্রেডিট। কত টাকা, 1000, 1 1 2 3 1000 টাকা। এই জায়গায় আস্তে করে লিখে দেবা বিক্রয় ফেরত, পণ্য বিক্রয় ফেরত আসলো, পণ্য বিক্রয় ফেরত আসলো, বিক্রয় ফেরত আসলো। ওকে, এইভাবে একটা ছোট্ট করিয়া দিয়া মন্তব্য দিয়া এই জায়গায় শুধুমাত্র বিবরণের ঘরে একটা রেখা টেনে দেবা। তারপর মনে করো মে 4, মনে করো মে 4-এ একটা লেনদেন করলো। আচ্ছা, এখন ক্রয় ফেরতেরটা কি বুঝাই দেওয়া লাগবে, বিক্রয় ফেরত তো বুঝাই দিতে পারছি। আচ্ছা যাও, ক্রয় ফেরত তাইলে বুঝাই দিয়ে, যেহেতু বুঝাইতেই পারছি। আচ্ছা, তারপর মনে করো মে 4-এর লেনদেনটা হয়েছে ক্রয় ফেরত 1000 টাকা,
ক্রয় ফেরত 1000 টাকা। এখন দেখো ক্রয় ফেরত যদি 1000 টাকা হয় তাহলে কি হইবে, ক্রয় ফেরত যদি ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত বলে ওইটার জন্য যে ক্রয় বা বিক্রয় হয়েছিল ওইটা হয়েছিল বাকিতে, এইটাই বুঝবে। আমি একটু আগেও বলছি তোমাদের, অর্থাৎ ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত হইলে ওইটার জন্য তো আগে একটা ক্রয় বা বিক্রয় ঘটছে, তারপর না ফেরত আসছে, তো ওই যে ক্রয় বা বিক্রয় হয়েছিল ওইটা হয়েছিল বাকিতে, এটা ধরে নিতে হইবে। ঠিক আছে, তো আমাদের ক্রয় ফেরতের ফলে এই যে ক্রয় ফেরত ক্রয় ফেরত হিসাব দেখো, এখন ক্রয় ফেরতের ক্রয় হয়েছিল আমাদের বাকিতে, আমাদের মে 4 লেনদেন দেওয়া আছে, ক্রয় ফেরত 1000 টাকা। এখন ক্রয় ফেরত ক্রয়ে হইতে আছে একটা ব্যয়, ক্রয় করলে প্রতিষ্ঠানের ব্যয় হয়, তো ক্রয়ের ফলে হয় ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট। এখন যেহেতু ক্রয় ফেরত আসছে সুতরাং এই ব্যয় হ্রাস পাইলে হয় ক্রেডিট। সুতরাং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, CR ক্রেডিট। আবার একটু তোমাদের বুঝাই, এটার জন্য আগে আমাদের ক্রয় হিসাবটা বোঝা লাগতো, কিন্তু তারপর আমি তোমাদের বুঝাই। এই ফেরতটা মনে করো বাদ দাও, এই ফেরতটা বাদ দিলে কি হয়, ক্রয় হিসাব কি ডেবিট, কেননা ক্রয় হইতে আছে ব্যয় বৃদ্ধি ডেবিট। এখন ক্রয় ফেরত অর্থাৎ এই ব্যয় হ্রাস পাইছে, সুতরাং এখন হইবে ক্রেডিট। বুঝতে পারছো আশা করি। সুতরাং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এখন এই ক্রয় ফেরত হিসাব যদি ক্রেডিট হয় তাহলে ডেবিট হইবে কি, যেহেতু এটা ধারে হয়েছিল সুতরাং আমরা যদি ধারে কোনো কিছু ক্রয় করি আমাদের কিন্তু একটা পাওনাদার সৃষ্টি হয়, সুতরাং এখন এই জায়গায় আসবে পাওনাদার হিসাব। এখন দেখো ক্রয় ফেরতের ফলে যেইভাবে ব্যয় হ্রাস পাইছে, আমাদের ব্যয় কমছে, একইভাবে কিন্তু আমাদের পাওনাদারও কমে গেছে। যেহেতু ক্রয় করছিলাম এটা হারে দিয়ে দিছি, তাহলে আমার টাকা আর দেওয়া লাগবে না, সুতরাং পাওনাদারও কমে গেছে, পাওনাদার দায় কমে গেছে, দায় কমে গেলে কি হয়, ডেবিট হয়। এইটা হবে কি ডেবিট, ডিআর। ঠিক আছে, তো মন্তব্যে আমরা দিয়ে দেবো যে ক্রয় ফেরত দেয়া হলো। ঠিক আছে, খুব সহজে। কত টাকা, মনে করো 500 টাকা, 500। ঠিক আছে, 500 টাকা সাপোজ ধরে নাও আর কি, বুঝতেছি আমরা। ওকে, তারপরে আছে মনে করো যে, আচ্ছা ক্রয় ফেরত গেল। সম্পত্তি, যে কোনো প্রকার সম্পত্তি, মনে করো মে 5 একটা লেনদেন দেওয়া আছে এই জায়গায় যে পুরাতন সম্পত্তি বিক্রয় করা হলো। যাও, পুরাতন সম্পত্তি বিক্রয় বাদ দাও, ধরো মনে করো এইরকমের দেওয়া হলো যে নতুন সম্পত্তি ক্রয় করা হলো। মে 5 দেওয়া আছে নতুন সম্পত্তি ক্রয় করা হলো। তো এখন তুমি যখন হিসাবটা লিখবা তখন তুমি কি লিখবা, নতুন সম্পত্তি হিসাব ডেবিট, এইভাবে লিখতে পারবা না। মনে করো তোমার মে 5 লেনদেন দেওয়া আছে, মনে করো না, লেনদেন দেওয়া আছে মে 5 নতুন আসবাবপত্র ক্রয় করা হলো 1000 টাকা। তখন তুমি যেটা করবা সেটা হবে আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। আর হবে কি, যেহেতু নগদ টাকা ক্রয় করা হয়েছে, নগদান হিসাব ক্রেডিট, CR ক্রেডিট। কত টাকা, 1000 টাকা, 1123। ওকে, এখন এই জায়গা সম্পত্তি, আসবাবপত্র বা যে কোনো মেশিনারিজ অর্থাৎ সম্পত্তি ক্রয় বিক্রয়ের আগে নতুন আসবাবপত্র ক্রয়, পুরাতন আসবাবপত্র বিক্রয় এইভাবে লেখা যাইবে না। নতুন পুরাতন ক্রয় বিক্রয় এই শব্দগুলোর উল্লেখ করা যাইবে না। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমি বোর্ডটা আবার একটু ক্লিন করে নিই, তারপর পরেরটা আবার বুঝাইতেছি। ওকে, তো এইবারে মনে করো মে 6 লেনদেন দেওয়া আছে যে, আচ্ছা উত্তোলন সংক্রান্ত কিছু লেনদেন এবার একটু আলোচনা করার দরকার আছে। তো মে 6 লেনদেন দেওয়া আছে যে পণ্য উত্তোলন করা হলো 1000 টাকা। তো এই পণ্য উত্তোলন সম্পর্কিত আসলেই কি করতে হবে তোমাদের, এটা খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দিতেছি। দেখো,
পণ্য উত্তোলনের সময় যেহেতু উত্তোলন করছে, সে উত্তোলন হইতেছে এক প্রকার ব্যয় জাতীয় হিসাব বা খরচ জাতীয় হিসাব, সুতরাং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সুতরাং উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন হিসাব ডেবিট, ঠিক আছে। উত্তোলন হিসাব ডেবিট কত টাকা? 1000 টাকা। 1 1 2 3 1000 টাকা। এখন কি উত্তোলন করছিল? উত্তোলন করছিল পণ্য। পণ্য উত্তোলন করলে এই পণ্য সম্পর্কিত কোনো কিছু আসলেই যেই হিসাবটা প্রভাবিত হবে সেটা হচ্ছে পণ্য না, পণ্য বলতে কোনো হিসাব আসবে না, আসবে ক্রয় হিসাব। ক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? 1000 টাকা। 1 1 2 3, ঠিক আছে। এখন পণ্য উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ ক্রয় হিসাব, পণ্যের কোনো কিছু হইলে ওইটার জন্য ক্রয় হিসাব প্রভাবিত হবে। যেমন যদি হয় যে এই মে 6-এর পরে মনে করো আছে মে 7-এ, এটা এইভাবে দিয়ে দাও, মন্তব্য আমি আর দিলাম না, তোমরা দিয়ে নিও, ঠিক আছে। তো মে 7-এ লেনদেন দেওয়া আছে যে পণ্য চুরি হলো 1000 টাকা। তো পণ্য চুরি যদি 1000 টাকা হয় তাইলে এটা হইবে এরকমের বিবিধ ক্ষতি। চুরির ক্ষেত্রে যেটা হয়, বা পণ্য আগুনে পুড়ে বিনষ্ট হলো 1000 টাকা, এই সব ক্ষেত্রে হয় বিবিধ ক্ষতি। বিবিধ ক্ষেয় তৈরস্বীকারিতি ক্ষতি, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট হয়, ডিআর ডেবিট 1000 টাকা। 1 1 2 3 1000 টাকা। আর হয় ক্রয় হিসাব, যেহেতু পণ্য পুড়ে গেছে সুতরাং হইবে ক্রয় হিসাব সিআর ক্রেডিট। কত টাকা? 1000 টাকা। 1 1 2 3 1000 টাকা। এখন যদি এইরকমের হইতো যে আগুনে পুড়ে পণ্য বিনষ্ট হইলে তো হইবে ক্রয় হিসাব ক্রেডিট, মানে পণ্যের কোনো কিছু হইলে ক্রয় হিসাব প্রভাবিত হইবে। কিন্তু যদি পণ্য পড়ে নেয় আগুনে, যদি হইতো যে বা পণ্য চুরি হয় নাই, যদি হইতো যে নগদ টাকা চুরি হয়েছে বা আগুনে 1000 টাকা পুড়িয়ে গেছে, বা যে কোনোভাবে 1000 টাকার ক্ষতি হয়েছে, টাকার ক্ষতি হয়েছে, যদি টাকার ক্ষতি হয় তাইলে হইবে, যদি টাকার কোনো কিছু হয়, টাকার ক্ষতি হয় তাইলে হইবে নগদান হিসাব। তখন নগদান হিসাব প্রভাবিত হইবে। সাপোজ ঠিক একইভাবে যদি আমাদের উত্তোলনের সময় যদি পণ্য উত্তোলন না করিয়া টাকা উত্তোলন করত, বা যদি লেখা থাকতো এরকমের যে উত্তোলন করা হলো 1000 টাকা, তাইলে হইতে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে। তো উত্তোলনের হিসাবে যেহেতু আইছি, সুতরাং উত্তোলন নিয়ে একটু ভালোভাবেই বুঝাই। দেখো, তো এই হয়েছে মে 6 আর মে 7-এরই, এর ভিতরেই আমরা বোর্ড পরিষ্কার করবো না, দাঁড়াও একটু নিচে আরও লেখার জায়গা আছে। তো মে 8 লেনদেন দেওয়া আছে, ব্যাংক থেকে উত্তোলন করা হলো 1000 টাকা। তাইলে এইভাবে করবো, উত্তোলন উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট করলেই এককালে একটা কাটা দিয়ে দেবে, ক্রস দিয়ে দেবে। কেন ক্রস দিয়ে দেবে বুঝতে হবে। দেখো, যখন এই জায়গায় আমাদের লেনদেন দেওয়া আছে মে 8, ব্যাংক থেকে উত্তোলন করা হলো 1000 টাকা। এখানে ব্যাংক থেকে উত্তোলন করা হইলে সেই উত্তোলন হয় ব্যবসায়ের জন্য, অর্থাৎ ব্যবসায়ের নগদ টাকা বৃদ্ধি পায় এবং ব্যাংক হিসাবের নগদ টাকা হ্রাস পায়। সুতরাং যখন এই রকমের হয় যে ব্যাংক থেকে উত্তোলন করা হলো 1000 টাকা, তখন হয় নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডিআর ডেবিট, আর হয় ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব 1000 টাকা। 1 1 2 3 1 1 2 3। আর যদি বলে যে শুধু উত্তোলন করা হলো 1000 টাকা, মনে করো শুধু উত্তোলন করা হয়েছে, লেনদেন দেওয়া আছে যে উত্তোলন করা হলো, মানে কোনো হিসাব দেওয়া নেই, বা ব্যবসায় থেকে উত্তোলন করা হলো, বা ব্যবসায় প্রতিষ্ঠান থেকে উত্তোলন করা হলো, বা এই রকমের বলতে পারে যে প্রতিষ্ঠান, মানে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে মালিকের বধূর জন্য বা মালিকের বউয়ের জন্য গহনা ক্রয় করা হলো এত টাকার, বা ব্যবসায় প্রতিষ্ঠান থেকে মালিকের মাসিক ভাড়া প্রদান করা হলো, বা ব্যবসায় প্রতিষ্ঠান থেকে মালিকের বাজার খরচ প্রদান করা হলো, অথবা শুধু দেওয়া আছে উত্তোলন করা হলো 1000 টাকা, তাইলে হইবে এই রকমের উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট।
বুঝতে পারছো আশা করি, ঠিক আছে। তো এবার আমি বোর্ডটা আবার পরিষ্কার করে নিই, তারপর পরবর্তী হিসাবগুলো আবার বুঝাইতেছি। দেখো আমাদের কিন্তু ক্রয় ফেরত গেল, বিক্রয় ফেরত গেল, এই উত্তোলন সম্পর্কিত ঝামেলা গেল, এবার কুরিং সম্পর্কিত ঝামেলাও আছে সামনে, ওইটাও সহজে বুঝাই দেবো, মানে বুঝাইতে পারবো আশা করি, ঠিক আছে। ওকে, তো এবারে আমি বাট্টা সম্পর্কিত কিছু নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো ওই জায়গা আমি মে 8 পর্যন্ত বুঝাইছিলাম, এবারে মনে করো মে 9। মে 9 তারিখে লেনদেন দেওয়া আছে যে 1000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 900 টাকা আদায়। এই বিষয়টার মানে কি? অর্থাৎ আমার 1000 টাকা দেনাদার ছিল, তারে 100 টাকা বাট্টা বা 100 টাকা ছাড় দিয়া আমি 900 টাকা আদায় করছি, ঠিক আছে। বাকি 100 টাকা তাইলে গেল কই? ওই 100 টাকাই বাট্টা। এই বাট্টার নাম হইতেছে নগদ বাট্টা, যেই বাট্টার হিসাব রাখা হয়, আর কারাবারি বাট্টার কোনো হিসাব রাখা হয় না, ঠিক আছে। সুতরাং এইটা কিরকমের হইবে? মে 9, 1000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 900 টাকা আদায়। সুতরাং প্রথমত যেহেতু আদায় হয়েছে, নগদ টাকা বৃদ্ধি পাইছে, নগদান হিসাব ডেবিট, ডিআর। নগদান হিসাব অলওয়েজ ডেবিট। কত টাকা আইছে? 900 টাকা। 900 টাকা। এখন নগদান হিসাব অলওয়েজ ডেবিট বলে ভুল হইবে, কারণ নগদান হিসাব যেহেতু সম্পদ, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ওকে, তারপরে হইতেছে তোমার যেহেতু আরো একটা হিসাব ছিল আমাদের দেনাদার, ওইটা দেনাদার হিসাবটাও লিখি। দেনাদার হিসাব ক্রেডিট, সিআর ক্রেডিট কত টাকা? 1000 টাকা। 1 1 2 3 1000 টাকা। এখন এই জায়গায় একটা 9000 লিখে খেলাইছে, দেখছো পাগলের মতো। ওকে, তো এখন এই জায়গায় একটা ঘাটতি আছে 100 টাকার ডেবিট সাইডে। এই ঘাটতিটা হইতেছে বাট্টার ঘাটতি। এখন আমি কি এই জায়গায় লিখে দেবো যে বাট্টা হিসাব ডেবিট? এইভাবে লিখলে আসলে মানায় না জিনিসটা। তো এটা আমি কিভাবে লিখবো? প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট, টিআর ডেবিট। প্রদত্ত বাট্টা হইতেছে এক ধরনের খরচ বা ব্যয়, সুতরাং ব্যয় বৃদ্ধি ডেবিট, ঠিক আছে। ডেবিট কত টাকা? 100 টাকা। তো এই লেনদেনটা লেখা হয়ে গেছে। এবারে আমরা জাস্ট বিবরণের ঘরে একটা রেখা টেনে দেবো। আচ্ছা, তো এই গেল হইতেছে যাইয়া দেনাদারের ক্ষেত্রে। পাওনাদারের ক্ষেত্রে কি হইবে ভাইয়া? যেহেতু দেনাদারের ক্ষেত্রে প্রদত্ত বাট্টা ডেবিট হইছে, পাওনাদারের ক্ষেত্রে হইবে প্রাপ্ত বাট্টা কি হইবে? ক্রেডিট হইবে। দেখো এটা আমি করে দেখাই। মে 10 মে 10 লেনদেন দেওয়া আছে যে 500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 400 টাকা পরিশোধ। সুতরাং আমাদের পরিশোধ করছি, আমাদের পাওনাদার হ্রাস পাইছে। পাওনাদার কত টাকা হ্রাস পাইছে? 500 টাকার পাওনাদার হ্রাস পাইছে। সুতরাং পাওনাদার হিসাব হইছে একটা দায়। এই যে পাওনাদার হিসাব হইতেছে একটা দায়, সুতরাং দায় হ্রাস পাইছে, ডেবিট হবে, ডিআর। দায় হ্রাস পাইছে, ডেবিট হবে। ওকে, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে নগদান হিসাব। দায় হ্রাস পাইছে, ডেবিট কত টাকা? 500 টাকা। 500 টাকার দায় হ্রাস পাইছে। আর তারপর হচ্ছে নগদান হিসাব। এখন আমরা নগদ টাকা দিছি, নগদ সম্পদ যেহেতু হ্রাস পাইছে, সম্পদ হ্রাস পাইলে হয় ক্রেডিট, ঠিক আছে। কত টাকা হ্রাস পাইছে সম্পদ? 400 টাকার, ঠিক আছে। তো এই জায়গায় আছে কত টাকা ঘাটতি? ডেবিট সাইডে ঘাটতি আছে 100 টাকা। এই 100 টাকা হইতে আছে আমাদের একটা আয়। কিভাবে আয় হয়েছে? এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। আগেরটা ছিল প্রদত্ত বাট্টা, যেটা ছিল ব্যয়। এবার হয়েছে প্রাপ্ত বাট্টা, আমরা বাট্টা পাইছি, এইটা হচ্ছে আমাদের আয়। এই আয়, সুতরাং প্রাপ্ত বাট্টা হিসাব যেহেতু আয় হইছে, আয় বৃদ্ধি পাইলে হয় ক্রেডিট। সুতরাং এইটা হবে ক্রেডিট, সিআর ক্রেডিট। এটাও ক্রেডিট, সিআর ক্রেডিট কত টাকা? 100 টাকা। এখন এই সাইডেও 400 100 500, এই সাইডে তো 500 আছে, ঠিক আছে। তারপরে বিবরণের ঘরে, শুধুমাত্র বিবরণের ঘরে একটা রেখা টানিয়ে দেবো, বাস শেষ। আচ্ছা, তারপরের হিসাব হইতে আছে, এই গেল হইতেছে যে দেনাদার আর পাওনাদারের পূর্ণ নিষ্পত্তিতে আদায় আর গ্রহণ, ঠিক আছে। তারপর হইতেছে তোমাদের মনে করো কমিশনের হিসাবগুলা। মে 11
মে মাসের 11 তারিখে একটা লেনদেন দেওয়া আছে, ধরো এইরকমের যে কমিশন প্রাপ্য হলো বা কমিশন প্রাপ্তি, যে কোনো কিছু প্রাপ্তি হইলে ওইটা হচ্ছে যে আয়, আর যে কোনো কিছু প্রদত্ত হইলে ওইটা হচ্ছে যে ব্যয়। যেমন এই যে প্রাপ্ত হয়েছে এই জন্য এটা আয়, ক্রেডিট, ক্রেডিটের ঘরে টাকা, প্রদত্ত হয়েছে এই জন্য এটা ব্যয়, ডেবিট, ডেবিটের ঘরে টাকা। বুঝতে পারছো? তো এটা কমিশনের ক্ষেত্রেও ওই একই বিষয়, কিন্তু কমিশনের ক্ষেত্রে আরেকটু বেশি বিষয় আছে। সেটা হচ্ছে প্রাপ্তর বদলে প্রাপ্য। প্রাপ্য অর্থাৎ আমি এক জায়গায় বিনিয়োগ করছি, মনে করো আমি এক জায়গায় 1 লাখ টাকা বিনিয়োগ করছি, ওই জায়গায় আমার সুদ আইছে বা কমিশন আইছে 1000 টাকা। 1000 টাকা কমিশন আইছে, কিন্তু আমি এখনো পাইনি, এটা আমার প্রাপ্য হয়ে বই রয়েছে, এইটারে সম্পদ হিসেবে ধরা হয়। মনে করো মে মাসের 11 তারিখে লেনদেন দেওয়া আছে যে কমিশন যে কোনো কিছুর ক্ষেত্রে, বিনিয়োগ বা যে কোনো কিছুর ক্ষেত্রে কমিশন প্রাপ্য হলো 1000 টাকা। তো কমিশন প্রাপ্য হইলে এটা হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি ডেবিট, সুতরাং কমিশন প্রাপ্য, কমিশন প্রাপ্য হিসাব ডেবিট। হ্যাঁ, কমিশন প্রাপ্য হিসাব ডেবিট, কমিশন প্রাপ্য, প্রাপ্য কমিশন প্রাপ্য হিসাব ডেবিট, ডিআর ডেবিট। কত টাকা? 1000 টাকা। 1 1 2 3 1000 টাকা। আর কমিশন প্রাপ্য হয়েছে 1000 টাকা। কিভাবে প্রাপ্য হয়েছে? আমাদের আয় হয়েছে, এটা কি হয়েছে? কমিশন আয়, কমিশন, কমিশন আয়, এটা কিন্তু আমাদের একটা আয়, আয় হিসাব, আয় বৃদ্ধি ক্রেডিট, ক্রেডিট, সুতরাং ক্রেডিটের ঘরেও 1000, 1 1 2 3 1000 টাকা। ঠিক আছে? আর তারপরে মনে করো এই বিবরণের ঘরে আবার একটা রেখা টেনে দাও। তারপরে মনে করো মে 12, মে 1 10 2 12 লেনদেন দেওয়া আছে যে কমিশন প্রদেয় হয়েছে। মে 12 লেনদেন দেওয়া আছে, কমিশন প্রদেয় হয়েছে 1000 টাকা। এখন প্রদেয় হইলে সেটি হইতে আছে দায়, দায় বৃদ্ধি ক্রেডিট, অর্থাৎ খরচ হয়েছে আমাদের কমিশন, আমরা কোনো জায়গায় দিয়ে ঋণ আনছিলাম, ওইটার কমিশন এখন আমাকে দেওয়া লাগতে আছে। ঠিক আছে? তো এটা হইবে প্রথমে কমিশন খরচ হিসাব, কমিশন খরচ হিসাব ডেবিট, প্রদেয় কমিশন হিসাব, প্রদেয় কমিশন হিসাব ক্রেডিট। কত টাকা? 1000 টাকা। 1 1 2 3 1 1 2 3। এখন ভাইয়া কিসের জন্য হইল? দেখো কমিশন খরচ বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে, ডেবিট হয়েছে, ডেবিটের ঘরে টাকা লিখছি। প্রদেয় কমিশন, প্রদেয় মানেই হইতেছে দায়, যে কোনো কিছু প্রদেয় হইলেই সেটা দায়। প্রদেয় হিসাব, প্রদেয় বৃদ্ধি পেলে ক্রেডিট, ক্রেডিটের ঘরে লিখে দিছি, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, ক্রেডিটের ঘরে। ঠিক আছে? এবার বোর্ডটা আবার ক্লিন করি, তারপর আবার বুঝাইতেছি। আচ্ছা, তো সর্বশেষ ছিল আমাদের মে 12, এবারে মে 13। মে 13তে আমরা এবারে বকেয়া আয় ব্যয় এবং অগ্রিম আয় ব্যয়ের হিসাব নিয়ে আলোচনা করব। তো মে 13তে লেনদেন দেওয়া আছে, মনে করো বকেয়া বেতন 1000 টাকা। তো বকেয়া বেতন এক প্রকার বকেয়া ব্যয়। তো বকেয়া বেতন যেহেতু, প্রথমেই বেতন হিসাব, বেতন হিসাব, বেতন একটা খরচ বা ব্যয় বৃদ্ধি ডেবিট, ডিআর, আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি ডেবিট 1000 টাকা। 1 2 3 1000 টাকা। ঠিক আছে? আর বেতন বকেয়া হয়েছে, বকেয়া বেতন হিসাব ক্রেডিট 1000 টাকা। 1 1 2 3। এখন বলতে পারেন যে ভাইয়া এই বকেয়া বেতন কেন ক্রেডিট হয়েছে ঠাস করে লিখে দিলেন, কিছু তো বুঝাইলেন না। দেখেন, যে কোনো প্রকার ব্যয় যদি বকেয়া হয় তাইলে সেইটা হইবে দায়। যে কোনো প্রকার ব্যয় বকেয়া হইলে সেইটা হইয়া যায় দায়। আর দায় যদি ভাইয়া বৃদ্ধি পায় তাইলে সেইটা হয় ক্রেডিট। সুতরাং বকেয়া বেতন হিসাব ক্রেডিট। ঠিক আছে? তারপরে হইতেছে আপনার মনে করেন মে 13, মে 13 পরে মে 14। তো মে 14তে লেনদেন দেওয়া আছে যে অগ্রিম বেতন প্রদান করা হলো 1000 টাকা বা অগ্রিম বেতন 1000 টাকা। তাইলে এটা হইবে এরকমের যে অগ্রিম বেতন
অগ্রিম বেতন হিসাব, ডেবিট নগদান হিসাব, ক্রেডিট সিআর ক্রেডিট। ঠিক আছে, কত টাকা? 1000 টাকা। 1 1 2 3 1 1 2 3। ঠিক আছে, এখন আবার বলতে পারেন যে ভাইয়া অগ্রিম বেতন কিভাবে ডেবিট হইলো, আর এই জায়গা কেন নগদান হিসাব ক্রেডিট হইলো, এই জায়গা কেন বেতন হিসাব ক্রেডিট হইলো না? আপনি ঠাস করে লিখে দিলেন, কিছুই তো বুঝাইলেন না। দেখো, যখন আমরা অগ্রিম বেতন প্রদান করি, প্রথমত বুঝাবো যে এই জায়গায় কেন নগদান হিসাব হয়েছে, এই জায়গায় কেন বেতন হিসাব হয় না। ঠিক আছে, যখন আমরা অগ্রিম বেতন প্রদান করি তখন আমরা কিন্তু নগদ টাকা দিয়ে দিই, তখন আমাদের কোনো প্রকার খরচ প্রতিষ্ঠানের সংগঠিত হয় না, কিন্তু আমরা শুধু শুধু নগদ টাকা দিয়ে দিই। এই জন্য নগদ টাকা কমে গেছে, সম্পদ কমে গেছে, এই জন্য হয়েছে ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট কেন হয়েছে আমি বুঝতে পারছি। তারপরে হচ্ছে অগ্রিম বেতন। অগ্রিম বেতন হিসাব কেন ডেবিট হইলো? দেখো, যখন আমরা কোনো কিছু, যে কোনো প্রকার ব্যয় অগ্রিম পরিশোধ করলে, যে কোনো প্রকার খরচ অগ্রিম পরিশোধ করলে সেইটাকে সম্পদ ধরা হয়। সুতরাং এই যে অগ্রিম বেতন, এটা হচ্ছে একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইছে, ডেবিট। ঠিক আছে, আচ্ছা, তারপরে মনে করো আয়ের গুলো দেখি। মে 15, মে 1 10 5 15, মে 15-তে দেওয়া আছে, মনে করো তোমার মে 15-তে দেওয়া আছে যে অগ্রিম আয় বা অনুপার্জিত আয়। অগ্রিম আয়ের আর একটা নাম হইতেছে অনুপার্জিত আয়, অর্থাৎ আমরা লিখি তাইলে। ঠিক আছে, অগ্রিম আয় নগদান হিসাব, সরি, মে 15-তে লেনদেন দেওয়া আছে, আগে বুঝাইনি। মে 15-তে লেনদেন দেওয়া আছে অগ্রিম আয় হিসাব, অগ্রিম আয় 1000 টাকা, অগ্রিম আয় 1000 টাকা। তাইলে এরকমের দেওয়া থাকলে কি করবা? নগদান হিসাব ডেবিট, ডিআর ডেবিট, আর দেবা অগ্রিম আয়, অগ্রিম আয় হিসাব ক্রেডিট 1000 টাকা। 1 1 2 3 1 1 2 3। ঠিক আছে, এখন এইটা, এখন দেখো যে অগ্রিম আয় হইলে কেন নগদান হিসাব চলে আসে ঠাস করে, আর এটা কেন ডেবিট হয়? দেখো, যখন আমরা কারো কাছ থেকে টাকা আনি, কোনো সেবা পরে দিমু বললে, ওইটা হচ্ছে অগ্রিম আয়। ঠিক আছে, ওইটা হচ্ছে অগ্রিম আয়, কিন্তু আমাদের আয় হয় নাই, কিন্তু আমরা নগদ টাকা আগে আনছি, তো নগদ টাকা আগে আনার কারণে আমাদের সম্পদ বৃদ্ধি পাইছে, নগদ সম্পদ, সুতরাং এইটা ডেবিট হয়েছে। আর অগ্রিম আয় বা অনুপার্জিত আয়, এইটা হচ্ছে আমাদের জন্য একটা দায়। অগ্রিম আয় হইতেছে একটা দায়, এর জন্য আমাদের পরবর্তীতে এরে কিছু দিতে হইবে, এরে কোনো কাজ করে দিতে হইবে, এই জন্য অগ্রিম আয় দায়, দায় বৃদ্ধি পাইছে, এই জন্য এটা হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, এইবারে আসো বকেয়া আয়। মনে করো মে 16, 1 10 6 16 দেওয়া আছে যে বকেয়া আয় 1000 টাকা। মে 16 তারিখে লেনদেন দেওয়া আছে বকেয়া আয় 1000 টাকা। এইটা কিভাবে করব? বকেয়া আয় হিসাব ডেবিট, আয় হিসাব, আয় হিসাব, হিসাব ক্রেডিট 1000। 1 1 2 3 1 1 2 3। এখন বকেয়া আয় হিসাব কেন ডেবিট হয়? দেখো, বকেয়া আয় এইটা যে আমরা কাজ করে দিছি, আমাদের আয় হয়ে গেছে, কিন্তু আমাদের টাকা দেয় নাই, টাকা বকেয়া রাখিয়া দিছে। এখন বকেয়া এইটার থেকে আমরা পরবর্তীতে টাকা পাবো, এইটা আমাদের সম্পদ। বকেয়া আয় সম্পত্তি হিসেবে বৃদ্ধি পাইছে, এই জন্য ডেবিট। আর আয়, আয় আমরা কাজ করছি, আমাদের আয় হইছে, আয় বৃদ্ধি পাইছে, এই যে আয়, আয় বৃদ্ধি পাইছে, এই জন্য এটা ক্রেডিট। ঠিক আছে, এইবারে বোর্ডটা পরিষ্কার করি, তারপরে তোমাদের কুরিনের হিসাবটা বুঝাইতেছি। আচ্ছা, তো এবারে আমরা বুঝবো কুরিন সঞ্চিতি হিসাব। তো ক্লাস 9 10 পর্যায়ে আমাদের এই কুরিন হিসাবের জাস্ট 2টা উদাহরণ দিয়ে, এই 2টা বুঝলেই তোমরা ম্যাক্সিমাম জায়গায় পাইরে যাবা। তো মনে করো আমাদের মে 17 তারিখে দেওয়া আছে যে কুরিন সঞ্চিতি ধার্য করা হলো 1000 টাকা। তখন কি করবা? কুরিন সঞ্চিতি ধার্য করা হইলে কুরিন হিসাব, কুরিন হিসাব, কুরিন হিসাব ডেবিট, ডিআর ডেবিট, কুরিন সঞ্চিতি,
কু ঋণ সঞ্চিতি হিসাব ক্রেডিট 1000 টাকা না 1123 1123 1000 টাকা। মে 18/1/10/18 কুরিন হিসেবে অবলোপন করো 1000 টাকা। তো কুরিন হিসেবে যদি অবলোপন করো তাইলে হইবে কুরিন হিসাব ডেবিট, দুঃখিত কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট, কুরিন ঋণ সঞ্চিতি হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট 1000 টাকা। 1123 1000 টাকা, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটু ঘামটাম মুছলাম, কারণ এই কুরিন বুঝাইতে গেলে আমারই ঘাম ছুটে যায়। তো যাক, বেশি প্যারা নেইলে না কা, আরামসে বুঝতে হইবে। দেখো, যদি মানে মে 17 আমাদের লেনদেন ছিল যে কুরিন সঞ্চিতি ধার্য করো 1000 টাকা। তো এখন আমাদের কি করতে হইবে যে আমাদের একটা খরচ মানে কুরিন সঞ্চিতি ধার্য করতে হইবে, অর্থাৎ আমাদের টাকা আমাদের হাতেই থাকবে, কোনো জায়গায় যাইবে না এর ফলে, কিন্তু একটা ফান্ডে আমাদের ফালাই রাখতে হইবে। যেমন আমরা ব্যাংকে টাকা জমাই রাখি না, কিছুটা ওই রকম। তো এই জন্য আমরা কি করবো, একটা খরচ দেখামো আগে, মানে জায়গা তো সব কিছুর হিসাব রাখা হয়, পরিপূর্ণ হিসাব। সুতরাং আমরা টাকাটা কোথায় রাখছি, কোন ফান্ডে রাখছি, কিভাবে রাখছি, এটা আমাদের বোঝানোর জন্য আগে একটা খরচ দেখানো হয় যে কুরিন হিসাব ডেবিট 1000 টাকা, এবং এই 1000 টাকা আমরা খরচ দেখাইছি এই জন্য ডেবিট করছি, কারণ খরচ বা ব্যয় বৃদ্ধি ডেবিট, ঠিক আছে। তো কুরিন হিসাব ডেবিট 1000 টাকা, এবং এই টাকাটা আমরা কোথায় রাখছি, সঞ্চিতি হিসেবে রাখছি, একটা তহবিলে রাখা দিয়েছি, সেটা হচ্ছে কুরিন সঞ্চিতি তহবিল। সুতরাং কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট 1000 টাকা। এখন কবা ভাই যে কুরিন সঞ্চিতি হিসাব এইটা কেন ক্রেডিট হয়েছে? দেখো, মুনাফার দ্বারা সৃষ্ট যত সঞ্চিতি, মুনাফার দ্বারা সৃষ্ট যত প্রকার সঞ্চিতি আছে সবগুলো ক্রেডিট হয়, ঠিক আছে, এইটাই নিয়ম। তারপরে হইতে যে মে 18 তারিখের লেনদেনটা খেয়াল করো। এই জায়গা বলা ছিল যে ধরো একবার দেখে নিই, কুরিন হিসেবে অবলোপন করো। কুরিন হিসেবে যদি অবলোপন করি, অর্থাৎ সত্যি সত্যি এবার আমার কুরিন সংগঠিত হয়ে গেছে, এবারে আমি আমার এই জিনিসটা দিয়া সেই মানে অর্থাৎ আমার এই যে ফান্ড, অর্থাৎ আমি মনে করো আমার এখন একটা বিপদ ঘটে গেছে, এবার আমি যে ব্যাংকে টাকাটা জমাই রাখছিলাম সেই টাকাটা দিয়ে আমার ওই বিপদটারে ঘোষামো বা বিপদটারে নিবৃত করব। তো কিছুটা ওই রকমের যে এই যে আমি ফান্ড তৈরি করছিলাম কুরিন সঞ্চিতি, ওই জায়গায় আমি 1000 টাকা জমা রাখছিলাম, এবার মনে করো সত্যি সত্যি আমার দেনাদার 1000 টাকা দিতে পারে না, অর্থাৎ কুরিন হিসেবে এবার আমার অবলোপন করতে হইবে। এই জন্য আমি এই কুরিন সঞ্চিতি হিসাব এইবার এইটারে খরচ করে দেবো 1000 ডেবিট, দেনাদার হিসাব সম্পত্তি হ্রাস ক্রেডিট। বুঝতে পারছো আশা করি, আমি একটু শর্টে বুঝে নেওয়ার চেষ্টা করছি আর একটু ব্যাখ্যাও দিচ্ছি। আচ্ছা, আজকে এই পর্যন্তই। যদি বুঝতে পারো তাহলে ভিডিওতে একটা লাইক করো।